আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভার্সিটির সিনিয়র ম্যাম গল্পের তৃতীয় পাঠ। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। সোফায় বসতেই বাইর থেকে গাড়ির শব্দের আওয়াজ শোনা গেল। আমি আপুকে শুধু বললাম যে আমাদের বাসায় এসে কেউ আমাদের মেহমানকে বিরক্ত করবে, আর এটা আমি হতে দিব? তোর কি মনে হয়? এটা বলতেই তিনজন পুলিশ অফিসার ভিতরে ঢুকে আমাকে বলল, এই ছেলে, তুমি কি কিছুক্ষণ আগে ঝামেলা করেছিলে? আমি শুধু হ্যাঁ বলতেই মুরব্বী একজন পুলিশ ইন্সপেক্টর এসে আমার শার্টের কলার ধরে বলল, তোর এত বড় সাহস আমার ছেলের গায়ে হাত তুলিস? আজকে তুই থানায় চল, তোর খবর করছি। আপু আমার হাত ধরে বলল, ওকে কোন কারণে নিয়ে যাবেন? আপনাদের কাছে কোনো প্রমাণ আছে কি? ইন্সপেক্টর হাসি দিয়ে বলল, প্রমাণ লাগবে? এখন যদি আমি তোর গায়ে হাত তুলি তাহলে তোর ভাই আমাকে মারবে, তখন তো প্রমাণ হয়ে যাবে। আমার রাগ এবার দ্বিগুণ হয়ে গেল। ওর কত বড় সাহস আমার আপুকে নিয়ে কথা বলে। হাতে হকি স্টিক ছিল, ওটা দিয়েই আমি ওদের মারতে লাগলাম আর জোরে জোরে বলছি, তুই আমার আপুর গায়ে হাত দিবি? তুই তোর ছেলের মতো লুচ্চামি করবি আর পুলিশ বলে আমার হাত থেকে বেঁচে যাবি? এটা তো হতে দিব না। ইন্সপেক্টর ছিল টাকলা, ওর মাথায় জোরে আঘাত করতেই মাথা ফেটে রক্ত পড়তে লাগলো। ইন্সপেক্টরের চিৎকার শুনে বাইরে থেকে আরো 8-10 জন পুলিশ ভিতরে চলে আসলো। সব কয়টা আমাকে শক্ত করে ধরলো, আমি আর নড়তে পারছি না। আপু কান্না করতে করতে বলছে, এটা কেন করলি তুই? তোরে বলছি আমি সব সময় নিজের রাগ কন্ট্রোল করে রাখবি, কিন্তু আমার কথা শুনলি না। এখন কি হবে? ইন্সপেক্টর বাসা থেকে বের হতে হতে বলল, আমার ছেলেকে মেরে আমার মাথা ফাটিয়ে দিলি, আজকে তোর খবর আছে। এই ওকে থানায় নিয়ে চল। আমাকে ধরে পুলিশের জিপে তোলা হলো। আপু আমাদের পিছনে দৌড়ে এসে বলছে, ও ছোট মানুষ, এত কিছু বোঝে না, প্লিজ মাফ করে দেন। ওরা কোনো কথা না বলে আমাকে নিয়ে থানায় যেতে লাগলো। নিজেকে নিয়ে আমার কোনো চিন্তা নাই, আমি বাঁচবো না মরবো আমি আমার চিন্তা করি না। শুধু এইটুকু জানি, আমার পরিবারের সাথে কেউ বেয়াদবি করলে আমি ওকে ছাড়বো না, সে পুলিশ হোক আর প্রেসিডেন্ট হোক। থানায় নিয়ে গিয়ে জেলের ভিতরে ঢুকিয়ে ইন্সপেক্টর বলল, ওর হাত পা ভালো করে বেঁধে ফেল, আমার ছেলে কিছুক্ষণ পর আসবে, ওকে ভিতরে ঢুকতে দিবি। ততক্ষণ পর্যন্ত আমি হাসপাতাল থেকে ফিরে আসি, এসে যেন আমি ওকে জীবন্ত না দেখি। যদি ওর নাক দিয়ে নিঃশ্বাস বের হয় তাহলে তোমাদের নাক থেকে জীবনের মতো নিঃশ্বাস বন্ধ করে দিব। ওরে মেরে ফেল, আমি সবকিছু সামলে নিব, তোমাদের চিন্তা করতে হবে না। এই কথা বলে ইন্সপেক্টর বাইরে চলে গেল। সব কয়টা পুলিশ কনস্টেবল আমার দিকে তাকিয়ে আছে, ওরা কি করবে বুঝতে পারছে না। ঠিক সেই সময় পুলিশ ইন্সপেক্টরের টাকলা ছেলে ভিতরে ঢুকলো। ও ভিতরে ঢুকে একটা লাঠি হাতে নিয়ে জেলের দরজা খুলে ভিতরে এলো। এসে দাঁড়িয়ে বলল, তো কি খবর তোর? আমি রেগে বললাম, এক বাপের পোলা হলে আমাকে খুলে দেখ, তোর প্যান্ট খুলে ন্যাংটা করে পিটাবো। এই বলতেই ছেলেটা জোরে চিৎকার দিয়ে বলল, তুই আমার বাবাকে নিয়ে কথা বলিস? এত বড় কলিজা তোর? এই বলে লাঠি দিয়ে আমাকে ইচ্ছা মতো মারতে লাগলো। মারতে মারতে এক সময়ও হাঁপিয়ে গেল। এবার আমাকে মারা বন্ধ করে ও শরীর থেকে শার্ট খুলে বলল, এত মারলাম তোরে, এরপরও তোর মুখ থেকে কোনো আওয়াজ আসছে না। আমি মুখ থেকে থুতু ফেলে বললাম, এক চান্সে আমাকে মেরে ফেল, আমি এখান থেকে যেতে পারলে তোরে কুচুকাটা করে ফেলবো, খুব ভালো করেই তোর মুখটা আমার মনে থাকবে। ছেলেটা হু হু করে হাসতে হাসতে বলল, ও আমি তো ভয় পাইছি, তুই আমাকে মেরে ফেলবি? আমাকে চিনে ফেললি? এটাও জেনে রাখ, আমার বাবার নাম কামাল, আমার নাম রাসেল, তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না আমার মনে হচ্ছে। আমি বললাম, আমাকে তুই মারবি? তোর এত বড় কলিজা এখনো হয় নাই। রাসেল জোরে চিৎকার দিয়ে কনস্টেবলদের বলল, এই তোরা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখিস? ওকে সব কয়টা মিলে ইচ্ছে মতো মারবি, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত। এটা বলতেই সব কয়টা কনস্টেবল ভিতরে ঢুকে লাঠি দিয়ে আমাকে মারতে লাগলো। রাসেল আমার মুখে কাপড় বেঁধে দিয়েছে যাতে আমি কোনো কথা বলতে না পারি। শরীরে ব্যথার যন্ত্রণায় আমি চোখ খুলে রাখতে পারছি না, শুধু শরীর থেকে রক্ত বেরোচ্ছে আমার, চোখের সামনে মৃত্যু দেখতে পারছি। শরীর থেকে চামড়া খুলে নিলে যতটা কষ্ট হয় ঠিক ততটাই কষ্ট হচ্ছে আমার। হঠাৎ করে রাসেল বলল, আরে থাম তোরা, ওর মুখের কাপড় খুলে দে, একটু পর তো মরেই যাবে, মরার আগে যদি ওর কোনো ইচ্ছা থাকে সেটা শুনে নি। আমার মুখ থেকে কাপড় সরিয়ে নিতেই বললাম, তোর মতো কাপুরুষ মৃত্যুকে ভয় পাই, তবে আমি না। তুই আমাকে যতটা শাস্তি দিলি, যদি এখান থেকে কোনো মতে আমি ফিরে যাই তাহলে তোর কলিজা ছিঁড়ে আমি হাতে নিব বলে দিলাম। পুলিশ ইন্সপেক্টর কামাল সাহেব বলল, তুই মৃত্যুর মুখে দাঁড়িয়ে আমার ছেলেকে হুমকি দিস? ওকে উলঙ্গ করে উল্টা করে ঝুলিয়ে পিটানো শুরু কর। কামাল সাহেবের কথা মতো ওরা আমাকে শরীর থেকে সমস্ত কাপড় খুলে আমাকে উল্টা করে ঝুলিয়ে লাঠি দিয়ে আঘাত করতে লাগলো। ধীরে ধীরে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক তখন দেখলাম কামাল সাহেবের সামনে রিয়া ম্যাডাম বসে আছে।
তবে স্পষ্ট ততটাও দেখতে পারছি না এটা রিয়া ম্যাডাম নাকি অন্য কেউ। নিজেকে বাঁচানোর জন্য ডাক দিলাম, রিয়া ম্যাডাম হেল্প করেন। রিয়া ম্যাডাম আমার আওয়াজ শুনে বলল, এই আওয়াজটা তো শোনা শোনা লাগছে, জেলের ভিতরে কাকে আপনারা এভাবে মারছেন? ইন্সপেক্টর বলল, আরে ছাড়েন ম্যাডাম এইসব, এই তোরা ম্যাডামের জন্য নাস্তা নিয়ে আইতো। ম্যাডাম ভালো করে আমাকে দেখতে পেয়ে চেঁচিয়ে বলল, আমার কলেজের ছাত্রকে তুলে এনে এভাবে উলঙ্গ করে পিটাচ্ছেন, এত বড় সাহস আপনার? 1 মিনিটের মাঝে ওকে আমার সামনে এনে হাজির করেন। ম্যাডাম ও আমার মাথা ফাটিয়ে দিয়েছে। রিয়া ম্যাডাম বলল, মাথা ফাটিয়ে দিয়েছে বলে একটা পিচ্চি ছেলেকে তুলে এনে এভাবে মারবেন? আমি না আসলে ছেলেটা তো মরেই যেত, তাড়াতাড়ি ওকে আমার সামনে আনেন বলছি। রিয়া ম্যাডামের এমন রাগী চেহারা দেখে কামাল সাহেব ইশারায় বলল আমাকে ছেড়ে দিতে। শুধু আন্ডার প্যান্ট পরিয়ে আমাকে জেলের ভিতর থেকে বের করলো। আমার শরীর থেকে টপ টপ করে রক্ত পড়ছে। রিয়া ম্যাডাম আমাকে শক্ত করে ধরে বলল, ওরা তোমাকে এভাবে মারলো কেন? আমি কান্না করতে করতে বললাম, ম্যাডাম আমার খুব কষ্ট হচ্ছে, এই ইন্সপেক্টর আমার আবুকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে, এজন্য রেগে ওর মাথা ফাটিয়ে দিয়েছি। রিয়া ম্যাডাম চোখ লাল করে বলল, যদি আমার ছাত্রের কিছু হয় তাহলে আপনার চাকরি গেছে এটা মনে রাখবেন। বাইরে থেকে মানুষ এনে ওকে মারছেন, আমি এর সঠিক পদক্ষেপ নিব। রিয়া ম্যাডাম আমাকে ধরে গাড়ির ভিতরে ঢুকিয়ে বলল, আমাকে ধরে বসে থাকো, আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি। তোমার খুব কষ্ট হচ্ছে না? আমি বললাম, ম্যাডাম আমি আর থাকতে পারছি না, প্লিজ আমাকে বাঁচান, শরীর খুব যন্ত্রণা করছে। রিয়া ম্যাডাম এক হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে আমার মাথা ওনার ঘাড়ে রেখে বলল, এই তো একটু অপেক্ষা করো, হাসপাতালের কাছাকাছি চলে আসছি আমরা, আর একটু। আমার কষ্ট দেখে রিয়া ম্যাডামের চোখ থেকে পানি পড়ছে। হাসপাতালের সামনে এসে আমাকে নামিয়ে বলল, এই তো আমরা এসে গেছি। আমি রিয়া ম্যাডামের উপর শরীরের সব ভর দিয়ে বললাম, ম্যাডাম আমি আর চোখ খুলে রাখতে পারছি না। রিয়া ম্যাডাম পাশ থেকে একটা ছেলের সাহায্যে আমাকে ভিতরে নিয়ে গেল। ডাক্তার এসে একটা ইঞ্জেকশন দিতেই আমার চোখ আপনা আপনি বন্ধ হয়ে গেল। যখন চোখ খুললাম তখন দেখি রিয়া ম্যাডাম আমার পাশে বসে আছে। আমার জ্ঞান ফিরতে দেখে রিয়া ম্যাডাম বলল, এখন কেমন লাগছে? আমি বললাম, ম্যাডাম শরীরে প্রচুর ব্যথা, শরীর নাড়াতে পারছি না। রিয়া ম্যাডাম আমার মাথায় হাত দিয়ে বলল, তোমার বাসার কারো ফোন নম্বর বলো, আমি ওদের আসতে বলি। আমি আম্মুর ফোন নম্বর দিতেই রিয়া ম্যাডাম আমার বাসায় জানিয়ে দিল আমি আমাদের থানার হাসপাতালে ভর্তি আছি। রিয়া ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, ম্যাডাম আপনার শরীরে রক্ত লেগে আছে, বাসায় গিয়ে গোসল করে নেন। রিয়া ম্যাডাম বলল, সে যাব, তোমার পরিবার আসলে। এখন বলো কি হয়েছিল। আমি সংক্ষেপে সবকিছু বললাম। রিয়া ম্যাডাম সব শুনে বলল, ঘটনা বুঝলাম, কিন্তু তোমার এতটা রেগে যাওয়া উচিত হয় নাই, আমি ওদের দেখে নিব। আমি বললাম, ম্যাম আপনি থানায়? রিয়া ম্যাডাম বলল, আমার কলেজ সম্পর্কে ওনার সাথে একটু কথা বলতে গিয়েছিলাম, গিয়ে দেখি তুমি। আমি বললাম, আমি আপনার সাথে কত বিয়াদবি করছি, আর আপনি আজকে আমাকে বাঁচিয়েছেন ম্যাডাম। রিয়া ম্যাডাম বলল, শিক্ষক হলো গুরুজন, অপমান করছো বলে আমি তোমার উপর প্রতিশোধ নিব এমন নয়, শুধু আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিব কোনটা খারাপ আর কোনটা ভালো। আমি বললাম, আপনি খুব ভালো ম্যাডাম। রিয়া ম্যাডাম বলল, এতটাও না, এখন বলো কিছু খাবে? আমি বললাম, চকলেট খাবো ম্যাডাম, এনে দিবেন? রিয়া ম্যাডাম হাসি দিয়ে বলল, চকলেট খেলে পেট ভরবে, শরীর থেকে প্রচুর রক্ত গিয়েছে, ভিটামিন জাতীয় কিছু খেতে হবে, আর আজ থেকে কারোর সাথে কোনো ঝগড়া করবে না, মনে থাকবে তো? আমি বললাম, চেষ্টা করব ম্যাডাম। রিয়া ম্যাডাম বলল, দিব এক মায়ের, জানো আমি কত ইম্পর্টেন্ট একটা কাজ ফেলে আসছি, এত টাকার বাজেট হাতছাড়া হয়ে গেল, তাও আমার ছাত্রের তো কিছুই হয় নাই। আমি বললাম, ম্যাডাম আপনাকে যে বিয়ে করবে তার ভাগ্য খুলে যাবে, আপনি খুব ভালো ম্যাডাম। এর মাঝে আমার আম্মু দৌড়ে এসে ভিতরে ঢুকলো। আম্মু ভিতরে ঢুকে আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না। আমি আম্মুকে থামিয়ে বললাম, এত কান্না করো না, আমি বেঁচে আছি, মরে তো আর যাই নাই, যার কারণে বেঁচে ফিরছি, এই হলো আমাদের প্রিন্সিপাল ম্যাডাম। আম্মু রিয়া ম্যাডামের হাত ধরে বলল, তুমি না থাকলে আমার ছেলেটাকে হয়তো মেরে ফেলতো, ওই কামাল সাহেব পুলিশ নামের নরপশু, ওকে আমি খুব ভালো করেই চিনি। রিয়া ম্যাডাম বলল, আমি ওর কলেজের প্রিন্সিপাল, আমি থাকতে আমার ছাত্রের কিছু হতে দিব কিভাবে? আর হ্যাঁ, ওর দিকে একটু খেয়াল রাখবেন, সুস্থ হলে বলবেন ঠিকমতো পড়াশোনা করার জন্য। এখন আমি গেলাম। আমি বললাম, ম্যাম শোনেন। রিয়া ম্যাডাম দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, আমার এখন যেতে হবে, এমনি অনেকটা সময় চলে গেছে, যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে, ঠিক আছে? রিয়া ম্যাডাম আর কিছু না বলে চলে গেল। রিয়া ম্যাডাম যেতেই আমার পরিবারের সবাই ভিতরে ঢুকলো। বাবা বেশ রাগে সুরে বলল, ঝামেলা করবি ঠিক আছে, তাই বলে কি পুলিশের সাথে ঝগড়া করবি? এখন যদি
আমি বললাম যদি পারতাম ওর কলিজা ছিঁড়ে বের করে দিতাম। ও কিভাবে বলে আমার আপুর শরীরে হাত দিবে। আপু আমার মাথার পাশে বসে বলল, যা হয়ে গেছে তা বললে কি আর আসবে, এখন বল কেমন লাগছে। আমি বললাম প্রচুর খারাপ, হাত পা নাড়াতে পারছি না। ওই কুত্তার বাচ্চা আমাকে উলঙ্গ করে পিটিয়েছে। আমি কসম করে বলছি ওর কলিজা চিরে যতদিন পর্যন্ত আমি হাতে না নিব ততদিন পর্যন্ত আমি শান্তি হব না। আমার কথা শুনে বাবা চেঁচিয়ে বলল, দেখো দেখো তোমার ছেলে কি বলে, আজ তো একটা গুন্ডা জন্ম দিয়েছো। আপু বাবাকে দুই পাশ বুঝিয়ে বিদায় করে দিল। বাবার সাথে আম্মুও চলে গেল। সবাই যেতে আপু বলল, এমনটা না করলেও পারতি। আমি বললাম বাদ দে, তোরে এইসব বলতে চাই না। আপু বলল, ওর বাবা পুলিশ, ওর সাথে লাগতে গেলে তোরে এভাবে জেলের ভিতরে ঢুকিয়ে। আমি বললাম সে চিন্তা তোর করতে হবে না, আমারটা আমি দেখে নিব। আপু বলল, তোরে বুঝালেও বুঝবি না, মিমি বাইরে দাঁড়িয়ে আছে তোর সাথে কথা বলার জন্য। আমি বললাম বাইরে দাঁড়িয়ে আছে কেন, ও কি ভিতরে আসতে লজ্জা পাচ্ছে। আপু বলল, মিমিকে আমি কান্না করতে দেখলাম, আমার মনে হয় মিমি তোরে পছন্দ করে, আমি কি বিয়ের বিষয়ে আলাপ করব। আমি বললাম আমি এখনো অসুস্থ, এই শরীর নিয়ে বেডের উপর শুয়ে আছি, আর তুই কিনা পড়ে আসোস মিমিকে নিয়ে। আপু বলল, আচ্ছা সরি ভাই, এখন আমি ডাক্তারের সাথে কথা বলি, তুই মিমির সাথে কথা বল। আর হ্যাঁ, আমরা থানায় গিয়েছিলাম উকিল নিয়ে, তার আগেই তো তোর ম্যাডাম তোরে নিয়ে এলো। আচ্ছা ম্যাডাম দেখতে কেমন রে। আমি বললাম, আপু এবার কিন্তু ভালো হচ্ছে না বলে দিলাম। আপু হাসি দিয়ে বের হয়ে গেল। আপু যেতেই মিমি চুপচাপ মাথা নিচু করে আমার পাশে বসলো, তবে ওর মুখে কোনো কথা নাই। আমি বললাম, কি হলো ম্যাডাম, এভাবে চুপচাপ বসে আছেন যে, কিছু কি বলবেন। মিমি আমার কথা শুনে কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে বলল, আমাকে মাফ করে দেন প্লিজ, আমার কারণে এত কিছু হয়ে গেল। আমি যদি না বলতাম তাহলে আর এইসব হতো না, আজকে আপনি মারা গেলে দোষী হতাম আমি। আমি বললাম, ওই আমাকে ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। মিমি আমাকে ছেড়ে বলল, সরি সরি, আমি বুঝতে পারিনি। আমি বললাম, আগে চোখের পানি মুছে নাও। আমার কথা মতো মিমি চোখের পানি মুছে ফেললো, কিন্তু ওর বাম গালটা লাল হয়ে আছে। বুঝছি দুলাভাই সবকিছু জেনে ওকে মেরেছে। আমি ওর বাম গালে হাত দিয়ে ধরে বললাম, দুলাভাই মেরেছে। মিমি বলে আমার হাতের উপর হাত রেখে বলল, ভয়ে সবকিছু বলে দিয়েছি। আমি বললাম, ইস গালটা ফুলে গেছে। মিমি বলল, এটা কিছু না, তবে আপনি আমার থেকে এখন বড় আহত। এই মুহূর্তে আপু ভিতরে ঢুকে আমাদের এই অবস্থা দেখে বলল, সরি, আমি ভুল সময়ে চলে আসছি। আমি মিমির গাল থেকে হাত ছড়িয়ে আপুকে বললাম, হয়েছে, তোর আর নাটক করতে হবে না, বল কি হয়েছে। আপু বলল, একদিন থেকে কাল বাসায় যেতে পারবি, ডাক্তার বলল। আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে আছি। আজকে 5 দিন চলে গেল, এখন আমি মোটামুটি একটু সুস্থ। সকালে আচমকা একটা আওয়াজ আসলো আমার কানে। আওয়াজটা ছিল এমন যে, বিয়ে করবেন কি আমাকে, আমি আপনার সুখ দুঃখের সাথী হতে চাই, আপনার অর্ধাঙ্গিনী হতে চাই, বানাবেন কি আমাকে আপনার বউ। আমি কলেজ ড্রেস পরে রেডি হয়েছি, কলেজে যাব। আর এখন মিমি আমাকে এই কথা বলল, শুনে তো আমি বোকা হয়ে গেছি। আমার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না, কি বলবো না বলবো এটাই বুঝতে পারছি না। আর মিমি হঠাৎ করে আমাকে এই কথা বলল কেন। মিমি আমার সামনে দাঁড়িয়ে বলল, আমি এখন যা বললাম মন থেকে বলছি। ভাবি বলছিল, আমার একটা ভাই আছে, দেখ যদি ওকে পছন্দ হয়, এই উদ্দেশ্যে এখানে আসা। কিন্তু আমার চিন্তা ভাবনার থেকেও আপনি আরো অনেক ভালো, জানি না কি দেখে আমি আপনাকে পছন্দ করছি। তবে এখন শুধু এটুকু বলতে চাই, আমাকে আপনার বউ বানাবেন। যখন আপনি চারদিকে তাকিয়ে শূন্যতা অনুভব করবেন, তখন আমি আপনার পাশে থাকবো। আপনার খোলা বুকের উপর মাথা রেখে আমি ঘুমাতে চাই, আপনার চোখের মায়াবী পরি আমি হতে চাই। শুধু এটুকু আমাকে আপনার পাশে জায়গা করে দেন, এরপরে আমি বাকি ভালোবাসা আদায় করে নিব। অন্যদের মতো আমি প্রপোজ করে বলবো না ভালোবাসি আপনাকে, শুধু এটুকু বলবো, আমাকে বিয়ে করবেন আপনি। আমি বললাম, হয়েছে থাক, তোমার আর বলতে হবে না। তবে আমি এখনো বিয়ের বিষয়ে কিছু চিন্তা ভাবনা করি নাই, এখনো আমার বিয়ের বয়স হয় নাই। আপু আমাকে ভালোবাসে, এজন্য আমার জন্য মেয়ে দেখছে। পাগলামো করি বলে এখন বিয়ে করব এটা তেমন কথা নয়। মিমি বলল, আপনি আমাকে পছন্দ করেন না। আমি বললাম, পছন্দ করি বা করি না এটা কোনো বিষয় নয়, আর তুমি দেখতে শুনতে তো মাশাল্লাহ, যে কোনো ছেলে তোমাকে বিয়ে করে নিবে। তবে আমি এখন বিয়ে করতে পারবো না। মিমি বলল, আপনি সোজা ভাষায় বলেন, আমাকে বিয়ে করবেন নাকি না। আমি বললাম, মিমি সকাল সকাল পাগলামো বাদ দাও, মাত্র আমি একটু সুস্থ হয়েছি, এর মাঝে শুরু করে দিলে। মিমি বলল, আমি এত কিছু জানতে চাই না, আপনি আমাকে বিয়ে করবেন নাকি তাই বলেন। আমি না বলতে যাব, ঠিক তখন আপু ভিতরে ঢুকে বলল, মিমি তুমি এখন বাইরে গিয়ে তৈরি হয়ে নাও,
আরও বিয়ে করবে আর না করবে এতে কার কি আসে যায়। সামনে শুক্রবারে তোমার আর আমার ভাইয়ের বিয়ে, এই বিষয়ে আমরা দুই পরিবার মিলে কথা বলেছি। সো চিন্তার কোনো কারণ নেই, এখন তুমি গিয়ে নাস্তা করে নাও। মিমি হাসতে হাসতে বলল, কি আমাকে বিয়ে করবেন না? খুব বড় মুখ নিয়ে তো বলছিলেন। যাই হোক, আপনি আমার হবু স্বামী, নাস্তা করতে আসেন এখন। মিমি যেতে আপু বলল, মেয়েটা ভালো আছে বলে আমরা তোর বিয়ে ঠিক করেছি। আমি বিছানার উপর বসে বললাম, আগেও ঠিক এমন একটা কিছু করতে চেয়েছিলি আমার সাথে, এখন আবার। আমি কি এখন বলছি বিয়ে করব? তাহলে কেন তোরা আমার উপর এমন অত্যাচার করিস? ভালো লাগে না এইসব। আপু বলল, দেখ ভাই, বাবা তোর রাগ দেখে খুব ভয় পেয়ে গেছে, উনি সিদ্ধান্ত নিয়েছে হয়তো তুই বিয়ের পর ভালো হয়ে যাবি, এজন্য বাবা তোর বিয়ে ঠিক করেছে। আর সবাই মিমিকে পছন্দ করে, বাবা মা এই বিয়েতে খুব খুশি। অন্তত পরিবারের দিকে তাকিয়ে হলেও বিয়েটা করে নে প্লিজ ভাই, না করিস না। সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, না করলে বাবার মন খারাপ হবে। আমি ব্যাগ কাঁধে নিয়ে বললাম, পরিবারের মানুষগুলো খুশি থাকলেই আমি খুশি, যা বিয়ের প্রস্তুতি নে। তবে মিমিকে বলবি বিয়ের আগ পর্যন্ত যেন আমাকে বিরক্ত না করে। এখন যেমন জ্যান্ত মানুষে ঘোরাফেরা করি, বিয়ের পর হয়তো জীবন্ত লাশের মতো বাঁচতে হবে। বাদ দে, আমি কলেজে গেলাম। আপু বলল, কিছু খেয়ে যা ভাই, আর দেখ প্লিজ রাগ করিস না। রুম থেকে বের হতেই আম্মু এগিয়ে এসে বলল, বাবা তোরে না জানিয়ে তো একটা কাজ করে ফেলেছি। আমি বললাম, আম্মু শুনেছি আপুর কাছ থেকে, এখন আমি কলেজে যাব। মিমি দৌড়ে আমার সামনে এসে বলল, কিছু খেয়ে যান, আর এই অসুস্থ শরীর নিয়ে কলেজে যাওয়ার কি দরকার? আমি বললাম, কি যেন একটা কথা আছে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। যদি দুলাভাইয়ের বোন না হতেন তাহলে ঠাসিয়ে গালে দুইটা দিতাম। একটা কথা বলে রাখি, বিয়ের আগে যদি এমন আলাভোলা ভালোবাসা দেখাতে আসো তাহলে আমার থেকে আর খারাপ কেউ হবে না। আমি চুপচাপ বাসা থেকে বের হয়ে গেলাম। আমার অনুমতি ছাড়া আমার বিয়ে ঠিক করেছে, মাথাটা দিল গরম করে। মিমি অসুন্দর মেয়ে এটা বলবো না, কিন্তু আমার মন সায় দিচ্ছে না ওর সাথে প্রেমের সম্পর্ক করি। জানি না এমন কেন লাগছে, শরীর খারাপ লাগছে বলে রিক্সা দিয়ে কলেজে যেতে লাগলাম। এই কয়েকদিন রুদ্র আমার খোঁজ খবর নিয়েছে, বাকি সবাই মুখে মুখে শুধু। অর্ধেক রাস্তা দিয়ে যেতেই রিক্সার চাকা পাংচার হয়ে গেল। কি আর করব, রিক্সার ভাড়া মিটিয়ে হাঁটতে লাগলাম। আমি রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, পিছন থেকে একটা গাড়ি এসে বারবার হর্ন দিচ্ছে। রেগে আমি দাঁড়িয়ে কাঁচের গ্লাসে ঘুষি দিব, ঠিক তখন গাড়ির কাজ খুলে রিয়া ম্যাডাম বলল, এই ছেলে তোমাকে কি বলছিলাম রাগ একটু কমিয়ে নিবা, এখন তো আমার সর্বনাশ করে দিতে। আমি বললাম, ও ম্যাডাম আপনি? আমি তো ভাবছিলাম। রিয়া ম্যাডাম বলল, তা হেঁটে হেঁটে কেন? আমি বললাম, এই অসুস্থ শরীর নিয়ে তো আর গাড়ি চালাতে পারবো না, এই পর্যন্ত রিক্সা দিয়ে আসছি, ওটাও নষ্ট হয়ে গেছে, এজন্য ভাবলাম হেঁটে হেঁটেই যাই। রিয়া ম্যাডাম গাড়ির দরজা খুলে দিয়ে বলল, ভিতরে এসে বসো। গাড়ির ভিতরে আমি ম্যামের সমবয়সী একটা ছেলেকে দেখে থমকে গেলাম। এটা কি সেই ছেলে যে ম্যাডামকে পছন্দ করে? কিন্তু ও এখানে ম্যাডামের সাথে কেন? রিয়া ম্যাডাম আমার দিকে তাকিয়ে বুঝে গেল আমি কি চিন্তা করছি। রিয়া ম্যাডাম বলল, আরে ও তো আমার ফ্রেন্ড, আমার কলেজ দেখার জন্য যাচ্ছে, তুমি উঠে পড়ো। আমি গাড়ির দরজা লাগিয়ে দিয়ে বললাম, চলে যান ম্যাডাম আপনি, আমি যাব না, আর বড়দের আমি বিরক্ত করতে চাই না। রিয়া ম্যাডাম বলল, ভয় পাচ্ছ তাই তো, আর এমনি তুমি অসুস্থ, হেঁটে যেতে পারবে না, ঠিক আছে সামনে বসে পড়ো তুমি। সামনে বসার জন্য রিয়া ম্যাডাম বলছে, এই সুযোগটা আমি আর মিস করতে চাই না। আমি সাথে সাথে গাড়ির দরজা খুলে ম্যাডামের পাশে বসে গেলাম। পিছনে যিনি বসে আছেন তার মুখটা কেমন যেন হয়ে গেল। মনে মনে বললাম, হালার পুত, আমাকে চিনিস না তো তুই। রিয়া ম্যাডাম গাড়ি চালাতে চালাতে বলল, তো এখন তোমার শরীর ঠিক আছে তো? কয়েকদিন কলেজে না আসতে। আমি বললাম, ম্যাডাম বাসায় বসে থাকতে ভালো লাগে না, এজন্য ভাবলাম কলেজে গিয়ে ঘুরে আসি। রিয়া ম্যাডাম এবার চুপচাপ গাড়ি চালাতে লাগলো। আমি রিয়া ম্যাডামের দিকে তাকিয়ে আছি। রিয়া ম্যাডামের সামনের চুলগুলো উড়ে এসে মুখের উপর পড়ছে। ইস, আমি যদি উনার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিতে পারতাম, সেই একটা ফিলিংস কাজ করতো মনের ভিতর। আমি এবার আমার চোখ বন্ধ করে দিলাম। উনার দিকে তাকিয়ে থাকলে হয়তো উনার মায়ায় পড়ে যাব আমি। কেন জানি একটু একটু করে উনার মায়ায় পড়ে যাচ্ছি আমি। রিয়া ম্যাডাম বলল, দীপু ঘুমিয়ে পড়ছো নাকি? আমি রিয়া ম্যামের কথা শুনে চোখ খুলে বললাম, না ম্যাডাম ঘুমাই নাই, শুধু এইটুকু চিন্তা করছি, যেই ম্যামকে আমি এত অপমান করতে চেষ্টা করছি সেই ম্যাডাম আমার জীবন বাঁচিয়েছে, আবার আমাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। রিয়া ম্যাডাম বলল, এত কিছু তোমার বুঝতে হবে না, চলে আসছি, গাড়ি থেকে নামো। ম্যামের গাড়ি থেকে নেমে দেখি রুদ্র সহ সবাই মাঠের মাঝে বসে আড্ডা দিচ্ছে। ওরা আমাকে দেখতে পেয়ে বোকা হয়ে গেল। আমি ম্যাডামের গাড়ি থেকে নেমে আসছি, এটা কি মুখের কথা?
হয়তো ওরা ধরে নিয়েছে আমি ম্যামকে পুটিয়ে নিয়েছি। ওদের কাছে যেতে বলল, ভালোই তো মামা, সুস্থ হতে না হতে শুরু করে দিলি। মনে হচ্ছে আমাদের এবার তোরে টাকা দিতেই হবে, সব জিতে নিলি। আমি ওদের কথা শুনে হাসি দিয়ে আকাশের দিকে তাকিয়ে বললাম, আমাকে মাফ করে দিস। আমি ম্যাডামের সাথে প্রেমের অভিনয় করতে পারবো না, তবে আমি চাইলেই ওনাকে পটাতে পারি। কিন্তু যে আমার জীবন বাঁচিয়েছে তার সাথে আমি এমন কিছু করতে পারবো না। সবাই একসাথে বলল কিন্তু। আমি বললাম, কোনো কিন্তু নয়, এখন ক্লাসে চল। আমার মুখের উপর কেউ কোনো কথা বলছে না, সবার মুখ কেমন যেন কালো হয়ে আছে। তবে আমি এইটুকু অনুমান করতে পারছি, ওরা আমার সাথে বড় কোনো গেম খেলতে চেয়েছিল। রুদ্র আমার এত কাছের বন্ধু, এরপরও কিছু বললো না আমাকে। বাসা থেকে খেয়েও আসি নাই কিছু। সবাইকে ক্লাসে পাঠিয়ে দিয়ে আমি ক্যান্টিনে চলে গেলাম। কিন্তু অবাক করার বিষয়, ওরা আমার সাথে একজনও আসে নাই। আমি বুঝতেছি না ওরা আমার সাথে আসলেই কি করতে চাইছে। আমার তো ভাই মাথায় কিছুই আসছে না। কিছুক্ষণ বসে থেকে ক্লাসরুমের উদ্দেশ্যে রওনা দিলাম। দরজার সামনে গিয়ে দেখি রিয়া ম্যাডাম ক্লাস নিচ্ছে। আমি বললাম, ম্যাডাম আমি ভিতরে আসবো। রিয়া ম্যাডাম আমাকে দেখে চোখ লাল করে বলল, কলেজে আসছো ক্লাস করার জন্য, মেয়েদের সাথে রং তামাশা করার জন্য এখানে আসো নাই। ক্লাসের ভিতরে এসে বেঞ্চের উপর কান ধরে দাঁড়িয়ে থাকো, ততক্ষণ পর্যন্ত আমি বসতে না বলবো। মুহূর্তের ভিতরে আমার হাসি খুশি সবকিছু উধাও হয়ে গেল। কিছুক্ষণ আগে রিয়া ম্যাডামের গাড়ি দিয়ে আমি আসছি, কি ভালো ব্যবহার করলেন উনি আমার সাথে। একটু দেরিতে ক্লাসে আসছি বলে এতটা রেগে গেল আমার উপর। রিয়া ম্যাডাম বলল, কি হলো, কি বললাম তোমাকে? আমি আমার পা দেখিয়ে বললাম, ম্যাডাম পায়ে আঘাত পেয়েছি, এজন্য দাঁড়িয়ে থাকতে পারছি না, অন্যভাবে শাস্তি দিন। রিয়া ম্যাডাম আমাকে ভিতরে আসতে বলল। আমি ভিতরে গিয়ে ওনার সামনে দাঁড়াতেই রিয়া ম্যাডাম হাতে থাকা লাঠিটা দিয়ে আমাকে মারতে লাগলো। আমি চুপচাপ মার খেতে লাগলাম। পূর্বের আঘাতের জায়গায় লাঠির আঘাত পড়তেই শরীর থেকে অল্প অল্প করে রক্ত বেরোতে লাগলো। আমি শুধু মুখ বুজে সহ্য করে নিচ্ছি। রিয়া ম্যাডাম আমার শরীর থেকে রক্ত পড়ছে দেখে আমাকে মারা বন্ধ করে দিল। বলল, যাও এখন গিয়ে নিজের জায়গায় বসো। আমি এখন ভালো করেই বুঝতে পারছি আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করতে চেষ্টা করছে। রিয়া ম্যাডাম পড়ানো শেষ করে বলল, আগামী শুক্রবারে আমরা একটা বড় নৌকা ভাড়া করে সমুদ্রের মাঝে সেই বিখ্যাত পাহাড়ের ঝর্ণা দেখতে আসব। আমাদের জার্নি হবে একদিনের। এই ক্লাসে যত ছাত্রছাত্রী আছে সবাই যাবে। আমি কোনো ধরনের কোনো বাহানা শুনতে চাই না কারো মুখ থেকে। সবাইকে আমি কি বললাম মনে থাকবে তো? সবাই যেন রেডি থাকো, আমাকে আবার নতুন করে কিছু বলতে না হয়। রিয়া ম্যাডাম ক্লাস থেকে বের হতেই আমি রুদ্রকে বললাম, রুদ্র শোন, একটু তোর সাথে আমার কিছু কথা আছে, এই দিকে আয় তো একটু। রুদ্র আমাকে অবাক করে উত্তর দিল, আমার এখন সময় নেই বন্ধু, পরে তোর সাথে কথা বলবো। এই বলে সবাই আমাকে একা রেখে বের হয়ে গেল। আমার এখন চিন্তা হতে লাগলো যে ওরা আমার সাথে এমন করছে কেন। হঠাৎ করে সবাই আমাকে একা করে দিল। বসা থেকে দাঁড়াতেই মনে হলো শরীর ব্যথায় যন্ত্রণায় জ্বলে পড়ে যাচ্ছে। ভাবলাম যাই ম্যাডামের সাথে একটু কথা বলে আসি। হঠাৎ করে উনি আমার উপর এতটা রেগে গেল কেন? দরজার সামনে দাঁড়িয়ে দেখি রিয়া ম্যাডাম কি জানি লেখায় বিজি ছিল। আমি আস্তে করে ডাক দিলাম, ম্যাডাম আমি কি ভিতরে আসবো? রিয়া ম্যাডাম মাথা নিচু করে চোখ লাল করে বলল, কি চাই তোমার এখানে? আমি বললাম, ম্যাডাম আমার। রিয়া ম্যাডাম বলল, এখন এখান থেকে যাও, আমাকে বিরক্ত করবেন একদম। আমি বললাম, ম্যাডাম 1 মিনিট কথা বলবো প্লিজ। রিয়া ম্যাডাম বলল, বলছি তো আমাকে একদম বিরক্ত করবে না, যাও এখান থেকে বলছি। আমি হতাশ হয়ে বের হয়ে গেলাম। কলেজের গেট থেকে বের হয়ে বাসার দিকে রওনা দিলাম। আসার সময় দেখলাম কলেজের মাঠে আমার সকল বন্ধু বান্ধব বসে আড্ডা দিচ্ছিল। আমি শুধু ওদের না করছি রিয়া ম্যামের সাথে আমি এমন করতে পারবো না, আর এতেই ওরা আমার সাথে এমন করলো। বাসায় গিয়ে সরাসরি রুমে চলে গেলাম। শার্ট খুলে দেখি শরীরে রক্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি খারাপ ছেলে নাকি আমার কপালই খারাপ এটাই বুঝি না। দরজা ঠেলে মিমি ভিতরে ঢুকে বলল, এ কি, আপনার এই অবস্থা কি করে হলো? আপনার শরীরে তো। মিমি যেই চিৎকার দিতে যাবে তখন আমি ওর মুখে হাত ধরে বললাম, প্লিজ চিৎকার দিও না, আমার এই অবস্থা দেখলে সবাই আমার জন্য চিন্তা করবে, মাত্র একটু সুস্থ হয়েছি। মিমি আমার হাত ছড়িয়ে দিয়ে বলল, আপনাকে এভাবে মেরেছে কে? আমি বললাম, ছাড়ো, এইসব বলতে চাই না। মিমি বলল, আপনি কি মার খাওয়ার জন্য জন্ম নিয়েছেন, কাউকে মারতে পারেন না? আমি চুপ করে বিছানার উপর বসে বললাম, 8-10টা ছেলে পেলেকে আমি একাই সামলাতে পারি, এটা কোনো বিষয় না। কিন্তু আজকে আমাকে এমন কেউ মেরেছে যে ওনার লাঠি হাতে নিয়ে ধরলে আমার পড়াশোনার লালবাতি চলে যাবে। মিমি ওয়াশরুমে গিয়ে ওর ওড়না পানিতে ভিজিয়ে এনে আমার সামনে দাঁড়িয়ে ওর ভেজা ওড়না দিয়ে আমার শরীরে রক্ত মুছতে লাগলো। হঠাৎ করে মিমি কান্না করে বলল, জানি না
অল্প দেখাই কাউকে এতটা বেশি ভালো লেগে যাবে? যাকে বিয়ে করতে চাই সে যদি আমার উপর থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে এই বিয়ের কোনো অর্থ আছে? আমি মিমিকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বললাম, থাকতে পারবে তো আমার পাশে? আমার এমন কথা শুনে মিমি আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো। আমি এখন ভালো করেই বুঝে গেছি, বেশি কিছু চাওয়া ভালো না, অল্প সুখ আমার জন্য যথেষ্ট। আমার বাবা মা মিমিকে পছন্দ করেছে, আমি আর না করে কি করব? এর থেকে বরং ওকে মেনে নিয়ে সংসার করি, এটাই আমার জন্য বেস্ট হবে। আপু ভিতরে ঢুকে আমাদের এই অবস্থা দেখে বলল, যাক অবশেষে তাহলে ভালোই হলো, দুজন দুজনকে মেনে নিয়েছে। মিমি আমাকে ছেড়ে চোখের পানি মুছে বলল, ভাবি আপনি একটু পরে আসলে কি এমন হতো? মাত্র ওনাকে একটু জড়িয়ে ধরেছিলাম আর আপনি এসে দিলেন সবকিছু শেষ করে। আপু আমার শরীরের দিকে তাকিয়ে বলল, তোর শরীরের আবার? আপু কিছু বলার আগে মিমি বলল, এই বিষয়ে ওকে কিছু জিজ্ঞাসা করবেন না, ওকে আমি খুব বকা দিয়েছি, আজকের পর থেকে উনি ভালো হয়ে যাবেন আমাকে বলেছে। আপু হাসি দিয়ে বলল, তাহলে ঠিক আছে। আর মিমি, আজকে তোমাকে বাসায় যেতে হবে। মিমি কিছু বলতে যাবে ঠিক সেই সময়ে। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।